অডিও বুক বাই মেহেদি চ্যানেলে আজকে আপনাদের পড়ে শোনাব জনপ্রিয় কথাশিল্পী হুমায়ুন আহমেদের একটি উপন্যাস পেন্সিলে আঁকা পরী। আপনাদের শোনার সুবিধার্থে এই উপন্যাসটি আমরা কয়েকটি পর্বে ভাগ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস পেন্সিলে আঁকা পরী। আজকে শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। মোবারক সাহেবের হোটেলের ঘর আকাশের কাছাকাছি, ৮১ তলার ৮৩৩ নম্বর রুম। জানালা খুললে রুমের ভেতর মেঘ ঢুকে পড়বে, তবে জানালা খোলার ব্যবস্থা নেই। রুমের সঙ্গে বারান্দার মতো আছে। বারান্দাও থাই অ্যালুমিনিয়ামে ঢাকা। এখানে দাঁড়ালে টোকিও শহরের খানিকটা দেখা যায়। সবচেয়ে ভালো দেখা যায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে। প্রতি মিনিটে একটি করে প্লেন উঠছে নামছে। প্লেন যে এমন রাজকীয় ভঙ্গিতে আকাশে ওড়ে মোবারক সাহেবের ধারণা ছিল না। বেশ খানিকক্ষণ তিনি বারান্দায় দাঁড়িয়ে প্লেনের ওঠানামা দেখে এই সিদ্ধান্তে এলেন যে ওড়ার সময় প্লেনগুলো রাজকীয় ভঙ্গিতে উড়লেও নামার সময় ভয়ে ভয়ে নামে। হোটেলে বারান্দার এই অংশটির সবই আছে। হোটেলে বারান্দার এই অংশটির নাম বিজনেস কর্নার। পার্সোনাল কম্পিউটার, ফ্যাক্স মেশিন, লেখার চেয়ার টেবিল সবই আছে। লেখার টেবিলের এক কোণায় কফি পার্কোলেটরে আগুন গরম কফি। মূল লেখার টেবিলের এক কোণে ছোট্ট টিভিতে CNN এর খবর দেখাচ্ছে। বারান্দার এই অংশে সিগারেট খাওয়া যাবে এরকম একটা নোটিশ ঝুলছে। নো স্মোকিং সাইন ঝুললে সিগারেট খাবার ইচ্ছে হয়, কিন্তু সিগারেট খাওয়া যায় এই জাতীয় নোটিশ দেখলে সিগারেট খেতে ইচ্ছে করে না। আজ রোববার, ছুটির দিন। মোবারক সাহেব কাজকর্ম যা নিয়ে এসেছেন তার কিছুই আজ করার নেই। শহরে ঘুরে বেড়ানো বা শপিং করার প্রশ্ন আসে না। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এইসব ভালো লাগে, তারপর ভালো লাগে না। তাছাড়া জাপানে তার দেখার নতুন কিছু নেই। তিনি আরও খানিকক্ষণ প্লেনের উড়াউড়ি দেখলেন। আজ সারাদিন কি করবেন তার একটা তালিকা মনে মনে করলেন। রেহানার সঙ্গে টেলিফোনে কথা বলা, কথা না বললেও হয়, বললে ক্ষতি নেই। জীবনে যতবার দেশের বাইরে এসেছেন ততবারই স্ত্রীর সঙ্গে অন্তত একবার হলেও টেলিফোনে দীর্ঘ আলাপ করেছেন। তিনি অসংখ্যবার দেশের বাইরে গেছেন। রেহানা কখনো তার সঙ্গে আসেনি। রেহানার আকাশভীতি আছে। ছোটবেলায় তার হাত দেখে কে নাকি বলেছিল তার মৃত্যু হবে অ্যাক্সিডেন্টে। রেহানার ধারণা সেই অ্যাক্সিডেন্ট হবে আকাশে। রেহানাকে টেলিফোনের পর চিঠি লেখা যেতে পারে। বাইরে এলেই তার চিঠি লিখতে ইচ্ছে করে, কিন্তু চিঠি লিখবে কাকে? তার চিঠি লেখার কেউ নেই। বই পড়া যায়। ভূতের বইটা সঙ্গে এনেছেন। প্রথম গল্পটা মাঝামাঝি পর্যন্ত পড়া হয়েছে। গল্পের শেষটা কেমন দেখা যেতে পারে। সুন্দর করে শুরু করা গল্পের শেষটা সাধারণত খুব এলোমেলো থাকে। মোবারক সাহেব কাপে কফি ঢাললেন। চা কফি এইসব পানীয় নিজে ঢেলে খেতে ভালো লাগে না। অন্য কেউ বানিয়ে হাতে তুলে দিলে ভালো লাগে। টেপি মেয়েটিকে সঙ্গে নিয়ে এলে ভালোই হতো। এই মুহূর্তে কফির কাপ হাতে তুলে দিতে পারত। ছুটির দিন ছিল। ছুটির দিনে সঙ্গে নিয়ে ঘুরতেন। যা দেখত তাতেই বিস্ময়ে অভিভূত হতো। সেই বিস্ময় দেখতে ভালো লাগত। নিজের বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে গেলে অন্যের বিস্মিত চোখ দেখতে ভালো লাগে। মেয়েটিকে অনায়াসে নিয়ে আসা যেত। শেষ মুহূর্তে পরিকল্পনা বাদ দিলেন। তবে মেয়েটি সম্পর্কে খোঁজখবর লোকমানকে পাঠাতে বলেছিলেন। লোকমান ফ্যাক্স গতকাল পাঠিয়েছে। তার পড়ে দেখতে ইচ্ছে করেনি, এখনও করছে না। যখন করবে তখন পড়ে দেখবেন। কফি খেতে ভালো হয়নি, কিংবা হয়তো ভালোই হয়েছে, তার নিজের ভালো লাগছে না। ভালো লাগা এবং মন্দ লাগার ব্যাপারটা তার খুব তীব্র। যা ভালো লাগে না, হাজার চেষ্টা করেও তাকে আর ভালো লাগাতে পারেন না। যখন বয়স কম ছিল
তখন ভালো লাগাতে চেষ্টা করতেন, এখন তাও করেন না। রেহানাকে বিয়ের রাতেই তার ভালো লাগেনি। পুতুল পুতুল টাইপের একটা মেয়ে, আয়নায় জবরজং হয়ে খাটের এক কোণায় জড়সড় হয়ে বসেছিল। ঘরে ঢুকেই তার গোলাপ ফুলের গন্ধে মাথা ধরে গেল। দুনিয়ার গোলাপ ফুল দিয়ে বাসর ঘর সাজিয়েছে। একটা গোলাপের ঘ্রাণ সহ্য করা যায়, কিন্তু 1,00,000 গোলাপের ঘ্রাণ সহ্য করা যায় না। তাকে ঢুকতে দেখেই রেহানা মুখ তুলে তাকালো। সুন্দর মুখ, গোলগাল সুখী সুখী চেহারা, বড় বড় চোখ। তারপরেও মোবারক সাহেবের ভালো লাগলো না। তিনি ভালো লাগার প্রাণপণ চেষ্টা করে বললেন, কেমন আছো রেহানা? নববধূ নড়ে চড়ে বসল, জবাব দিল না। কি গরম পড়েছে দেখেছ? গরমে ফুল পচে বিশ্রী গন্ধ ছাড়ছে, তাই না? রেহানা বলল, জি। অথচ বাসর ঘর মোটেই গরম ছিল না। শীতকালে বিয়ে হচ্ছে, তারপরেও বাসর ঘরে এয়ার কুলার চলছে, মাথার ওপর হালকাভাবে ফ্যান ঘুরছে। তিনি নববধূর পাশে বসে হাই তুললেন। বাসর ঘরে নববধূর পাশে বসে খুব কম পুরুষই হাই তোলে। তিনি সেই কম সংখ্যক পুরুষদের দলে। রেহানা আশপাশে থাকলে এখনও তার হাই ওঠে। টেলিফোনে যখন তার সঙ্গে কথা বলেন তখনও হাই ওঠে। মোবারক সাহেব হোটেলের বারান্দা থেকে শোবার ঘরে চলে এলেন। রেহানার সঙ্গে টেলিফোনে খানিকক্ষণ কথা বলবেন, দেশ থেকে আসা ফ্যাক্সগুলো দেখবেন, ভূতের বইটা পড়বেন। না, গোটা বই না, প্রথম গল্পের শেষটা। আজ দিনটা শুয়ে বসে কাটানো, কাল অনেক কাজ। কাজে সাহায্য করার জন্যে তিনি সঙ্গে কাউকে আনেননি। যা করার তাকে একা করতে হবে। একজন কাউকে নিয়ে এলে হতো, কাজে সাহায্য না হোক, কথা বলা যেত। মানুষ একা থাকতে পারে না। মানুষের সবচেয়ে বড় শাস্তি মৃত্যুদণ্ড না, সলিটারি কনফাইনমেন্ট, নিঃসঙ্গ নির্বাসন। হ্যালো রেহানা। ওমা, তুমি কেমন আছো রেহানা? আশ্চর্য, তুমি ফট করে জাপান চলে গেলে, আগে তো কিছুই বলনি। আমি ইদ্রিসকে টেলিফোন করলাম, ইদ্রিস বলল স্যার জাপানে। আমি বললাম কোথায় আছে টেলিফোন নাম্বার দাও। ও দিল না, বলল সে জানে না। আমি নিশ্চিত সে জানে, তবু দিল না। তুমি কি ওকে বলেছ আমাকে টেলিফোন নাম্বার না দিতে? না। তাহলে দিল না কেন? বুঝতে পারছি না কেন দিল না। তুমি অবশ্যই ওকে কঠিন ধমক দেবে। কি আশ্চর্য, আমি টেলিফোন নাম্বার চাইলাম, ও দিল না, মিথ্যা কথা বলল। রেহানা, তুমি কেমন আছো সেটা তো বললে না। ভালো না, কাল সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি। রাত 11টার সময় ঘুমোতে গেছি, তখনই মনে হয়েছে ঘুম হবে না। কান্তাকে টেলিফোন করলাম, কান্তা বলল মাথায় পানি ঢেলে 1 কাপ গরম দুধ খেয়ে শুয়ে থাকতে। মাথায় পানি ঢাললাম, কিন্তু গরম দুধ আর খুঁজে পাই না। চায়ের জন্য কনডেন্স মিল্ক ছাড়া ঘরে দুধ নেই। কল্পনা করতে পারো, শেষে ডিপ ফ্রিজে 1 প্যাকেট দুধ পাওয়া গেল, জমে পাথরের মতো হয়ে গেছে। কল্পনা করতে পারো, মাইক্রোওয়েভে দুধের পাথর গলাতে দিয়েছি, ওমা সেটাও নষ্ট। ওই দুধ গরম করে খেতে খেতে রাত বেজেছে 2টা। গরম দুধ খাবার পরেও লাভ হয়নি? না, শেষ রাতের দিকে চোখের পাতা একটু বন্ধ হয়েছে, তখন শুধু দুঃস্বপ্ন দেখেছি। তোমার সেই অ্যাক্সিডেন্টের দুঃস্বপ্ন? না, আরও ভয়ঙ্কর। স্বপ্নে দেখলাম আমার যে কাজের মেয়েটা, করিমের মা, সে বটি দিয়ে আমাকে কোপাচ্ছে। বলো কি? আমি যতই বলি এই করিমের মা এই, ততই সে হাসে আর কোপ দেয়। যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই 3 মাসের অ্যাডভান্স বেতন দিয়ে ওকে বিদায় করেছি। যেতে চায় না, কান্নাকাটি করে, আমি পাত্তা দেইনি। এমনিতেই আমার রাতে ঘুম হয় না, তারপরে যদি এরকম দুঃস্বপ্ন দেখার পরেও তাকে রেখে দেই, সেটা কি ঠিক হবে? না, ঠিক হবে না। তুমি জাপান থেকে আমার জন্য একটা বই নিয়ে এসো। কি বই? স্বপ্নের ইন্টারপ্রিটেশনের একটা বই। কোন স্বপ্ন দেখলে কি হয়, এই বই। খাবনামা জাতীয় বই? এইসব বই আমাদের দেশের ফুটপাতে পাওয়া যাবার কথা। জাপানে কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। স্বপ্ন নিয়ে সারা পৃথিবীতে রিসার্চ হচ্ছে। স্বপ্ন তো তুচ্ছ করার বিষয় না। আচ্ছা, আমি বই নিয়ে আসব। এখন টেলিফোনটা রাখি, জরুরি কোনো ফ্যাক্স এসেছে বলে মনে হচ্ছে।
ফ্যাক্স মেশিনে শব্দ হচ্ছে। রেহানাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে মোবারক সাহেব টেলিফোন নামিয়ে রাখলেন। তিনি স্বস্তি বোধ করছেন, কারণ রেহানা তার কাছে টেলিফোন নাম্বার চায়নি, চাইতে ভুলে গেছে। টেপির সম্পর্কে লোকমান খোঁজ যা পাঠিয়েছে তাতে মোবারক সাহেবের বিস্ময়ের সীমা রইল না। মেয়েটির নাম টেপি নয়, মিতু। তার ছবির জগতের একটা নাম আছে, রেশমা। তারা 3 বোন না, 2 বোন 1 ভাই। ভাই জেলে আছে, 7 বছরের সাজা হয়েছে। বাবা চা বাগানে চাকরি করতেন, চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। ব্যবসা করতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন। মিতু ইন্টারমিডিয়েটে পড়ার সময় তিনি মারা যান। মেয়েটির আর পড়াশোনা হয়নি। লোকমানের পাঠানোর রিপোর্টটা সম্পূর্ণ না। মেয়েটি ছবির লাইনে কি করে এলো, রিপোর্টে এই তথ্য থাকা উচিত ছিল। মেয়েটির বাবা কিসের ব্যবসা করতেন? ভাইয়ের 7 বছরের সাজা হয়েছে। মামলাটা কিসের? খুনের মামলা? অস্ত্র মামলা? মেয়েটি অভিনয় ভালোই জানে। শুরুতে তার সামান্য সন্দেহ হচ্ছিল মেয়েটি রসিকতা করছে। শেষে তিনি মেয়েটির কথা বিশ্বাস করতে শুরু করেছিলেন। 3 বোন, হ্যাপি টেপি পেপি। এই হাস্যকর ব্যাপারটি যে মেয়ে বিশ্বাস করিয়ে ফেলতে পারে, তার অভিনয় ক্ষমতা তুচ্ছ করার মতো না। মোবারক সাহেব দুপুরে কিছু খেলেন না। বরফের কুচি দেয়া 1 গ্লাস টমেটোর রস খেয়ে শুয়ে পড়লেন। গল্পের বইটি পড়ার চেষ্টা করলেন। যতই এগুচ্ছেন, গল্প ততই উদ্ভট হচ্ছে। ভূতের গল্প হিসেবে এইসব ছাইপাশ আজকাল লেখা হচ্ছে। লক্ষ লক্ষ কপি ছেপে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া হচ্ছে। কোনো মানে হয়? ভরা পেটে আরাম করে ঘুমানো যায় না, হাঁসফাঁস লাগে। খিদে নিয়ে শুয়েছেন বলেই বোধহয় তিনি সন্ধে পর্যন্ত ঘুমুলেন। ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। অফিস থেকে টেলিফোন। তিনি যতদিন বাইরে থাকবেন ততদিনই প্রতি সন্ধ্যায় টেলিফোনে তার খোঁজখবর নেওয়া হবে। ঢাকা অফিসের খবর তাকে দেয়া হবে। টেলিফোন করেছে লোকমান। মোবারক সাহেব কোমল গলায় বললেন, কেমন আছো লোকমান? স্যার ভালো আছি। একটা ফ্যাক্স পাঠিয়েছিলাম স্যার, পেয়েছেন? হ্যাঁ, ঢাকার খবর কি? দেয়ার মতো কোনো খবর নেই স্যার, সব ঠিকঠাক আছে। জুনের 18 তারিখ মংলা পোর্টে আমাদের যে জাহাজ আসার কথা, সেটা কি ঠিক আছে? স্যার এখন পর্যন্ত ঠিক আছে। এইডেন হয়ে আসবে। এইডেনে কোনো সমস্যা না হলে তারিখ মতোই আসবে। সমস্যা হবার কি কোনো সম্ভাবনা আছে? জি স্যার, আছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। একটা ছবি বানাতে কি পরিমাণ টাকা লাগে তুমি জানো? স্যার আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। ছবি বানাতে, টু মেক এ ফুল লেন্থ ফিচার ফিল্ম, কি পরিমাণ টাকা লগ্নি করতে হয় তুমি কি জানো? স্যার আমি জানি না, তবে আপনি বললে খোঁজ নিতে পারি। খোঁজ নিয়ে তো? আমি স্যার এখনই খোঁজ নেব। খোঁজ নিয়ে ঘন্টা 2-এর মধ্যে আপনাকে জানাবো। তারা কিছু নেই, তুমি খোঁজ নিয়ে রাখো, একসময় আমাকে জানালেই হবে। জি আচ্ছা স্যার। লোকমান, আমি তাহলে টেলিফোন রাখি। টেলিফোন রেখে মোবারক সাহেব রাতের কর্মকাণ্ড মনে মনে ঠিক করে ফেললেন। ক্যাব নিয়ে খানিকক্ষণ ঘুরবেন, বইয়ের দোকানে যেতে হবে, স্বপ্নতথ্য বিষয়ক বই কিনতে হবে। তারপর একটা মেক্সিকান রেস্টুরেন্ট খুঁজে বের করতে হবে। ডিনারের সঙ্গে মার্গারিটা খেতে ইচ্ছে করছে। মেক্সিকান রেস্টুরেন্ট ছাড়া এই পানীয় আর কোথাও পাওয়া যায় না। জাপানি ক্যাব ড্রাইভাররা ইংরেজি জানে না বললেই হয়। হোটেলের রিসেপশনিস্টদের সাহায্য নিতে হবে। বড় হোটেলের রিসেপশনিস্টদের সঙ্গে কথা বলতে তার ভালো লাগে না। এরা যন্ত্রের মতো কথা বলে। আজ পর্যন্ত তিনি 5 তারা হোটেলে এমন কোনো রিসেপশনিস্ট পাননি যে মানুষের মতো কথা বলেছে। এই হোটেলের রিসেপশনিস্ট মেয়েটি এমন সাজ সেজেছে যেন এখনই সে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে যাবে। পাতলা ঠোঁটে যে লিপস্টিক দিয়েছে তাতে মনে হচ্ছে ঠোঁটে আগুন জ্বলছে। জাপানিরা ভালো ইংরেজি বলতে পারে না, কিন্তু মেয়েটি নিখুঁত আমেরিকান অ্যাকসেন্টের ইংরেজিতে বলল, স্যার আপনার জন্য কি করতে পারি? মোবারক সাহেব বিরক্তি ও বিতৃষ্ণা নিয়ে মেয়েটিকে দেখছেন। যন্ত্র কথা বলছে, মানুষ না। কঠিন কিছু বলে মেয়েটির যন্ত্রভাবকে নষ্ট করে দিলে সে হয়তো মানুষের মতো কথা বলতো। স্যার কিছু করতে পারি? মোবারক সাহেবের ইচ্ছা হলো বলেন, ইয়াং লেডি, আমি খুব একা বোধ করছি। তুমি কি তোমার ডিউটি শেষ হওয়ার পর রাতে ঘণ্টাখানেকের জন্য আসবে? তোমাকে আমি হ্যান্ডসামলি পে করব। এই জাতীয় কথা বললে সে একটা ধাক্কা খাবে।
তার রোবট ভাব এতে কাটতে পারে। মোবারক সাহেব তেমন কিছু বললেন না। মেক্সিকান রেস্টুরেন্টের ঠিকানা জানতে চাইলেন। মেয়েটি দ্রুত ঠিকানা বের করে ফেলল। হাসি মুখে বলল, আমি কি ক্যাব ঠিক করে তাকে ইনস্ট্রাকশন দিয়ে দেব? দিলে খুব ভালো হয়। ইউ আর সো কাইন্ড। প্লিজ ডোন্ট মেনশন। সব ধরাবাঁধা কথা, সব যন্ত্রের মতো কথা, যেন আগে থেকে প্রোগ্রাম করা। রেহানাও তো এইরকম। সে কোনো 5 তারা হোটেলের রিসেপশনিস্ট নয়, কিন্তু সে যখন কথা বলে তখন সেও তো তার ধরাবাঁধা গতে চলে আসে। এর বাইরে যেতে পারে না, এর বাইরে কথা বলতে পারে না। আসলে সব মানুষই কি এরকম নয়? তিনি নিজেও কি একজন রোবট না? মানুষ রোবট কিভাবে হয়? চট করে হয় না, খুব ধীরে ধীরে হয়। কাজেই এই প্রক্রিয়া বোঝা যায় না। এক ভোরবেলা ঘুম থেকে জেগে দেখে সে রোবট হয়ে গেছে। তখন সে আতঙ্কে অস্থির হয়ে যায়। তিনি নিজে কি এখনও আতঙ্কে অস্থির হয়েছেন? হ্যাঁ, হয়েছেন। সারাক্ষণ তার একা একা লাগে এবং মানুষের সঙ্গ অসহ্য বোধ হয়। এই অসহ্য বোধ হওয়া ব্যাধি বাড়ছে, ক্রমেই বাড়ছে। এর মধ্যে 2 বার তার মনে হয়েছে বেঁচে থাকার তেমন কোনো অর্থ নেই। সাধারণভাবে মনে হয়নি, তীব্রভাবেই মনে হয়েছে। প্রথমবার মনে হলো 3 বছর আগে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছেন। রেহানা বলল, আজকের ভেজিটেবল কোপ্তা তোমার কেমন লেগেছে? তিনি বললেন, ভালো। একটু টক টক লাগছিল না? তেঁতুল বেশি হয়ে গিয়েছিল। মাদ্রাজি রান্না তো, সব কিছুতেই তেঁতুল দেয়। আমি বাবুর্চিকে বলেছি তেঁতুল ছাড়া একবার করতে। ভালো করেছ। কাল করতে বলবো? বলো। তিনি কোলবালিশ জড়িয়ে শুয়ে পড়লেন। বাতি নিভিয়ে রেহানা ঘুমোতে এলো এবং সে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। তার ঘুম আসছিল না। তিনি এপাশ ওপাশ করলেন না। নড়াচড়া করলে রেহানার ঘুম ভেঙে যাবে। চুপচাপ শুয়ে রইলেন। বাথরুমের ট্যাপ বোধহয় ভালো মতো বন্ধ করা হয়নি। কিছুক্ষণ পরপর টপ করে পানির ফোঁটা পড়ার শব্দ আসতে লাগল। 1 মিনিট নীরবতা। তারপর টপ করে একটা শব্দ। আবার নীরবতা, আবার শব্দ। তিনি সাবধানে বিছানা ছেড়ে উঠলেন। বাথরুমের ট্যাপ ভালো করে বন্ধ করলেন। তখন ঘড়ির শব্দ শোনা যেতে লাগল। টক টক করে সেকেন্ডের কাঁটা নড়ছে। তিনি আবার উঠলেন। দেয়াল থেকে চেয়ারে দাঁড়িয়ে ঘড়ি নামানোর কোনো অর্থ হয় না। তিনি খানিকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলেন। সামনের রাস্তা ফাঁকা, কোনো লোক চলাচল নেই। শীতের রাতে এই সময় লোক চলাচল থাকেও না। সে রাতে শীত খুব তীব্র ছিল, কিন্তু তার শীত লাগছিল না। তার গায়ে ফ্ল্যানেলের স্লিপিং স্যুট। বারান্দায় খোলা বাতাস দিচ্ছে। শীতে তার জমে যাওয়ার কথা। তিনি রেলিং ধরে দাঁড়ালেন। তার একটু গরম লাগতে লাগল। সেই সঙ্গে ক্ষীণ ইচ্ছা হতে থাকল লাফ দিয়ে নিচে পড়ে যেতে। তার মনে হলো পড়াটা খুব ইন্টারেস্টিং হবে। 3 তলা থেকে নিচে পড়ার সময় মাথাটা যদি আগে পড়ে, তাহলে মাথা থাতলানোর টাস করে একটা শব্দ হবে। সেই শব্দটাও ইন্টারেস্টিং হবার কথা। এই জাতীয় চিন্তা সব মানুষের ভেতর কখনো না কখনো আসে, কিন্তু চিন্তাটা স্থায়ী হয় না। মুহূর্তের মধ্যে আসে, আবার মুহূর্তের মধ্যে চলে যায়। তার গেল না। তিনি স্থির সিদ্ধান্তে এলেন যে লাফিয়ে পড়বেন। পড়ার জন্যে ভালো জায়গা বের করতে হবে। নরম কোনো জায়গায় পড়লে ভালো হবে না, শান বাঁধানো জায়গায় পড়তে হবে। কিছুক্ষণের মধ্যে তিনি লাফিয়ে নিচে পড়ে যাবেন। এই চিন্তাটা তার এত ভালো লাগতে লাগলো যে আনন্দে গায়ে কাঁটা দিল। তার মনে হলো অনেক অনেক দিন ধরে তিনি এই আনন্দ পাননি। তিনি রেলিংয়ের ওপর উঠতে যাচ্ছেন, তখন শোবার ঘরের দরজা থেকে রেহানা বলল, এই, তুমি একা একা এখানে কি করছো? তিনি স্ত্রীর দিকে তাকালেন। এত বিরক্তি এবং এত রাগ নিয়ে তিনি তার স্ত্রীর দিকে এর আগে তাকাননি। পাতলা একটা জামা গায়ে দিয়ে আছো, তোমার ঠান্ডা লাগছে না? আমি তো শীতে মরে যাচ্ছি। ঘুম আসছে না? না। ঘুমের ওষুধ খাবে? না খাওয়াই ভালো। একবার খেলে অভ্যেস হয়ে যাবে। আমাকে দেখো না, 3টা সিডাক্সিন না খেলে তন্দ্রা পর্যন্ত আসে না। এসো, ভেতরে এসো। ইস রে, কি ঠান্ডা! তিনি ঘরে ঢুকলেন, বিছানায় ঘুমোতে গেলেন।
এবং বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লেন। তিনি বোকা নন, তিনি বুদ্ধিমান মানুষ। যা ঘটেছে তা যে আবারও ঘটবে তা তিনি জানেন। তিনি যদি বেঁচে থাকতে চান সেই পথ তাকে খুঁজতে হবে। এখানে সাহায্য করার আসলেই কেউ নেই। বিলেতে তিনি এক নামী সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলেন। এক সিটিংয়ে এই ভদ্রলোক ৭৫ পাউন্ড করে নেন। রংচঙে পোশাক পরা এক বুড়ো, যে ফুর্তিবাজের ভূমিকায় অভিনয় করার চেষ্টা করছে। অভিনয় ভালো হচ্ছে না। মোবারক সাহেব চট করে সেই অভিনয় ধরে ফেললেন এবং বুড়োর জন্যে তার একটু মায়াও লাগল। বুড়ো বলল, তোমার সমস্যাটা কি? মোবারক সাহেব বললেন, আমার কোনো সমস্যা নেই। আমার কাছে এসেছো কেন? গল্প করতে এসেছি। বসো বসো, আরাম করে বসো এবং গল্প করো। গল্প তুমি করবে না আমি করব? মোবারক সাহেব বললেন, দুজনে মিলেই করব। প্রথমে তুমি শুরু করো, দেখি তোমার গল্পটা ইন্টারেস্টিং কিনা। তুমি নিশ্চিত তোমার কোনো সমস্যা নেই? আমি নিশ্চিত। তাহলে তুমি তো মানুষ না, তুমি ফার্নিচার গোত্রীয়, টেবিল বা চেয়ার। মানুষ হলে সমস্যা থাকতেই হবে। তোমাদের বিদ্যা তাই বলে? হ্যাঁ, তাই বলে। প্রচুর সমস্যা থাকবে। তোমরা আমাদের কাছে আসবে, আমরা খেয়ে পড়ে বাঁচব, তোমরাও পাউন্ড খরচের একটা জায়গা পাবে। হা হা হা। মোবারক সাহেব লক্ষ্য করলেন বুড়ো নকল হাসি হাসছে। এদের কাছে আসা অর্থহীন। তারপরেও কিছু কথাবার্তা হলো। তিনি একসময় জানতে চাইলেন, মানুষ মরতে চায় কেন? বুড়ো কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, অসংখ্য কারণে মানুষ মরতে চায়। তুমি কি জন্য চাচ্ছ সেটা তুমি জানো। মোবারক সাহেব বুড়োর বুদ্ধির প্রশংসা মনে মনে করলেন। একটা সিটিংয়ে যে ৭৫ পাউন্ড নেয় তার কিছু বুদ্ধি তো থাকতেই হবে। বুড়োর সঙ্গে আলাপ করে মোবারক সাহেবের কোনো লাভ হয়নি। তার সমস্যা তিনি জানেন। তিনি বিস্মিত হবার ক্ষমতা নষ্ট করে ফেলেছেন। তাকে বেঁচে থাকতে হলে বিস্মিত হবার ক্ষমতা ফিরে পেতে হবে, কিংবা এমন কাউকে পাশে লাগবে যার বিস্মিত হবার ক্ষমতা প্রবল। বইয়ের দোকান থেকে তিনি স্বপ্নের ওপর 2টা বই কিনলেন। সেলস গার্ল হাসি মুখে বলল, তুমি বুঝি খুব স্বপ্ন দেখো? মেয়েটার কথা তার ভালো লাগলো। এই মেয়েটি রোবট হয়ে যায়নি, তার বিস্মিত হবার ক্ষমতা আছে। 2টি স্বপ্নের বই কিনতে দেখে সে বিস্মিত হয়েছে। তুমি কি আর কোনো বই নেবে? সুইসাইডের ওপর কোনো বই আছে? হ্যাঁ আছে, অ্যানাটমি অফ সুইসাইড। 500 পৃষ্ঠার বিরাট একটা বই। তিনি ডলার দিচ্ছেন। মেয়েটি কৌতূহলী হয়ে তাকে দেখছে। রেশমা ক্যান্টিনে চা খেতে ঢুকেছে। এফডিসির ক্যান্টিনে এই সময়ে জায়গা পাওয়া মুশকিল। আজ ফাঁকা। শুধু যে ক্যান্টিন ফাঁকা তাই না, পুরো এফডিসি ফাঁকা। সবার শুটিং প্যাক আপ হয়ে গেছে। ফাইটার গ্রুপের একটা ছেলে মারা গেছে। শুটিং এই কারণে বন্ধ। ক্যান্টিনের ম্যানেজার বিরস মুখে বসে আছে। এক কোনায় দিলদার খাঁ বৃদ্ধা একজন এক্সট্রার সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছে। নানি নানি করে ডাকছে। নানির সঙ্গে ঝলমলে পোশাক পরা এক কিশোরী। চোখ বড় বড় করে সে গল্প শুনছে। দিলদারের দৃষ্টি কিশোরীর দিকে। রেশমাকে দেখে দিলদার খাঁ আনন্দিত গলায় বলল, এই যে ম্যাডামকে পাওয়া গেছে, আসো আসো। কিশোরী মেয়েটি প্রবল বিস্ময়ে তাকে দেখছে। সত্যি সত্যি রেশমাকে বোধহয় নায়িকা ভেবেছে। রেশমা এগিয়ে গেল। দিলদার খাঁ দরাজ গলায় বলল, ম্যাডামকে চা দাও, সিঙ্গারা দাও। তারপর ম্যাডাম, খবর কি? কোনো খবর নাই। শুটিং নাকি আবার শুরু হয়েছে? খবর নেই বলছো কেন? এইটাই তো বড় খবর। দিলদার ব্যস্ত হয়ে মানিব্যাগ বের করল। রংচঙে একটা কার্ড বের করে বলল, নাও, যত্ন করে রাখো। এটা কি? ভিজিটিং কার্ড। ছাপিয়ে ফেললাম। অ্যাড্রেস, টেলিফোন নাম্বার সব লেখা আছে। ভালো করেছেন। ভালো মন্দ জানি না, যে ব্যবসার যে চাল। এখনকার চাল হচ্ছে 2টা কথা বলার পরই হাতে ভিজিটিং কার্ড গুজে দেয়া। কিছুদিন পর দেখব লোকজনের দেখা হবে কিন্তু কথাবার্তা হবে না। দুজন দুজনের হাতে ভিজিটিং কার্ড দিয়ে যে যার পথে চলে যাবে। হা হা। বৃদ্ধার চা খাওয়া শেষ হয়ে গেছে। সে বলল, দিলদার ভাই, উঠি? দিলদার বলল, আরে না, এখনই কি উঠবে? কথাই তো হয়নি। এই মেয়েকে? তোমার নাতনি? চেহারা ছবি তো ভালো। অভিনয় করবে? নাম কি?
জমিলা, আগ্রহ থাকলে কোনো এক জায়গায় ঢুকিয়ে দেব, অসুবিধা নাই। মেয়ের অবশ্য ঠোঁট মোটা, সেটা কোনো ব্যাপার না, কপালে থাকলে নায়িকা হওয়া কিছু না। রেশমা লক্ষ্য করল জমিলার চোখ চকচক করছে। রেশমার মনটা খারাপ হয়ে গেল। দিলদার রেশমার দিকে ঝুঁকে এসে বলল, তোমাদের ছবির সমস্যা মিটমাট কিভাবে হলো? জানি না। সবাই জানে, তুমি কিছু জানো না, এটা কেমন কথা? সত্যি জানো না? না। তাহলে শোনো আমার কাছে, সে এক ইতিহাস। ইতিহাস শোনা হলো না। রেশমাদের একজন প্রোডাকশন বয় ক্যান্টিনে ঢুকেছে। সে রেশমাকে দেখে রাগী গলায় বলল, ওস্তাদ তোমারে খুঁজে। রেশমা চা রেখেই উঠতে যাচ্ছিল। দিলদার বলল, চা শেষ করে তারপর যাও, যত বড় ওস্তাদই হোক, খাওয়া ফেলে ছুটে যেতে হবে না। তাছাড়া শুটিং তো আজ হচ্ছে না, পুরো এফডিসি প্যাক আপ। চা আগুন গরম, দ্রুত খাওয়া যাচ্ছে না। দিলদার বলল, ম্যাডাম আস্তে আস্তে খান, জিভ পুরে কয়লা হয়ে যাবে, হাঁ করলে দেখা যাবে কুচকুচে কালো জিভ। জমিলা মেয়েটি এই রসিকতায় খুব হাসছে। মেয়েটা সুন্দর। সত্যিকার রূপবতী মেয়েদের লক্ষণ হলো হাসলেও এদের সুন্দর দেখা যায়। বেশিরভাগ রূপবতী মেয়ে হাসলে কুৎসিত হয়ে যায়। এই মেয়েটা হচ্ছে না, সে যতই হাসছে ততই সুন্দর হচ্ছে। রেশমা চায়ে টাকা দিতে গেল। দিলদার হুঙ্কার দিয়ে উঠল, খবরদার ম্যাডাম, তুমি দিলদারের গেস্ট, ভিজিটিং কার্ডটা যত্ন করে রেখে দিও, কখন দরকার হয় কে জানে। রাত 9টার পর টেলিফোন করলে পাবে। অনেক সময় টেলিফোন লাইন নষ্ট থাকে, তখন সরাসরি চলে আসবে। অ্যাড্রেস লেখা আছে। 9 নম্বর শুটিং ফ্লোরে লোকজন নেই, 1 ঘন্টা আগে প্যাক আপ হয়েছে। এতক্ষণ লোক থাকার কথা না, লাইট সরানো হয়নি। সেকেন্ড শিফটে কাজ হবে, কাজেই যেটা যেখানে আছে সেখানেই থাকবে। আজমল তরফদার এখন বাড়ি যাবেন না, শট ডিভিশনের কিছু কাজ বাকি আছে, কাজ শেষ করবেন। ট্রলি শট যে কটি ছিল সব বদলাতে হচ্ছে। ফ্লোর উঁচু নিচু হয়েছে, ট্রলি স্মুথলি মুভ করছে না, ক্যামেরা কাঁপছে। আজমল তরফদার চোখ বন্ধ করে চেয়ারে বসে আছেন, তার মাথা ধরেছে। একজন ফ্লোর বয় তার মাথা টিপে দিচ্ছে। তার ঠিক দুহাত পেছনে ফ্লোর ফ্যান বসানো হয়েছে। ফ্যান থেকে বাতাস যত না হচ্ছে, শব্দ হচ্ছে তার চেয়েও বেশি। রেশমা আজমল তরফদারের সামনে দাঁড়ালো, ভয়ে ভয়ে বলল, আজমল ভাই, আমাকে খবর দিয়েছেন? আজমল তরফদার চোখ মেললেন, চোখ টকটকে লাল। এটা কোনো অসুখ না বা রাত্রি জাগরণের ফলও না, সবসময় তার চোখ এরকম। প্রথমবার দেখলে মনে হয় কিছুক্ষণ আগেই আলতা দিয়ে চোখ ধোয়া হয়েছে। আজমল তরফদার চেয়ারে সোজা হয়ে বসলেন। যে ফ্লোর বয় মাথা বিলি দিয়ে দিচ্ছিল তাকে বললেন, ঠান্ডা 1 গ্লাস লেবুর শরবত আমার জন্য আনো। চিনির শরবত না, লবণের শরবত। রেশমা দাঁড়িয়ে আছে। এই মানুষটাকে তার ভয় ভয় লাগে, তবে মানুষটা ভালো। মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টির কোনো বদনাম এই মানুষটার নেই। রেশমা তোমার নাম? জি। দাঁড়িয়ে আছো কেন, বসো। বসার জন্যে চেয়ার বা টুল কিছুই নেই, বসতে হলে মেঝেতে বসতে হয়। রেশমা মেঝেতে বসে পড়বে কিনা বুঝতে পারছে না। আজমল তরফদার হুঙ্কার দিলেন, এই কেউ নেই? এখানে চেয়ার দিয়ে যা। ফ্লোর বয় চেয়ার নিয়ে ছুটে এলো। রেশমার অস্বস্তি লাগছে। এক্সট্রা মেয়েদের জন্য কোনো পরিচালক হুঙ্কার দিয়ে চেয়ার আনায় না। রহস্যটা কি? বসো। চা খাবে? জি না। তাহলে ঠান্ডা কিছু খাও? জি না। বারবার না বলবে না, বারবার না শুনতে ভালো লাগে না। ফ্লোরে কি আছে? ঠান্ডা কোক আনো। গ্লাস ভর্তি কোক হাতে রেশমা জড়সড় হয়ে বসে আছে। তার মাথা ঘুরছে, সে কিছুই বুঝতে পারছে না। আজমল তরফদার আবার চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করেছেন। ফ্লোর বয় তার মাথার চুল টেনে দিচ্ছে। রেশমা? জি। তুমি মোবারক সাহেবকে চেনো? জি না। আজমল তরফদার চোখ মেললেন। টকটকে লাল চোখ দেখলেই ভয় লাগে। তিনি ভ্রু কুঁচকে বললেন, মোবারক সাহেবকে চেনো না? জি না। জাহাজের ব্যবসা করেন যিনি, সেই মোবারক। টেক্সটাইল মিল আছে, মোবারক টেক্সটাইলস। কোটিপতির উপরে যদি কিছু থাকে সেই পতি। জি না, আমি চিনি না। কোনোদিন তার সঙ্গে দেখা হয়নি? জি না। ও আচ্ছা, ঠিক আছে, এইটা জানার জন্যে।
আমি চলে যাব আজমল ভাই। আচ্ছা যাও। শোনো শোনো, তোমার পেমেন্ট হয়েছে? জি না, মিজান ভাই বলেছেন কোনো কাজ হয় নাই, সেই জন্য পেমেন্ট হবে না। তোমার পেমেন্ট হবে, অফিস থেকে পেমেন্ট নিয়ে যাও, আমি ম্যানেজারকে টেলিফোন করে দেব। আচ্ছা, এখনই করছি। আজমল তরফদার কোর্টের পকেট থেকে সেলুলার টেলিফোন বের করলেন। রেশমার বিস্ময়ের সীমা রইল না। ব্যাপারটা কি? আজ ম্যানেজার মুন্সি রেশমাকে দেখা মাত্র ভাউচার বই বের করল। রেশমা সই করতে গিয়ে দেখে 500 টাকা লেখা। তার পেমেন্ট দিন হিসেবে একদিনে তার প্রাপ্য হয় 250 টাকা, দেয়া হচ্ছে 500। মুন্সি টাকা বের করতে করতে বলল, চা খাবেন? এও এক বিস্ময়কর ব্যাপার। বাণী কথাচিত্রের ম্যানেজার মুন্সি তাকে আপনি করে বলছে। চা খাবো না, আমার কাজ আছে, যাই। জি আচ্ছা। তার কোনো কাজ নেই। শুটিং প্যাক আপ হওয়ায় সারাটা দিন তার হাতে। সেকেন্ড শিফটে কাজ হবে। সেকেন্ড শিফট কাগজে কলমে বিকেল 4টা থেকে শুরু হলেও ফ্লোর ম্যানেজার বলে দিয়েছে কাজ শুরু হবে মাগরিবে নামাজের পর। এই দীর্ঘ সময় এফডিসিতে বসে থাকার কোনো অর্থ হয় না। মবিন ভাইয়ের মেসে হুট করে চলে যাবে নাকি? অনেকদিন যাওয়া হয় না। এই সময় তাকে মেসেই পাওয়ার কথা। সকাল বিকাল সন্ধ্যা আর রাত এই সময়গুলোতে মবিন ভাই ব্যস্ত থাকেন, প্রাইভেট পড়ান। বিকেলের আগ পর্যন্ত সময়টা অবসর। মবিন ভাইয়ের জন্য একজোড়া স্যান্ডেলও কেনা দরকার। তার স্যান্ডেলের যে অবস্থা, বাড়তি কিছু টাকা পাওয়া গেছে যখন। স্যান্ডেল কেনার ব্যাপারটায় সে মন স্থির করতে পারছে না। তার টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছে। 4 মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছিল। ওই দিনের 2000 টাকা বাড়ি ভাড়ায় চলে গেছে। তারপরেও খালি হাতে মবিন ভাইয়ের কাছে যাওয়া যায় না। কম দামি স্যান্ডেলও ছিল। সে ঝোঁকের মাথায় 325 টাকা দিয়ে একজোড়া স্যান্ডেল কিনে ফেলল। মাপে হবে। এর আগের স্যান্ডেল জোড়াও তার কিনে দেয়া। সে মাপ জানে। সে জানালার পাশে বসেছে। বাস দ্রুত চলছে। তার কেমন যেন শান্তি শান্তি লাগছে, অথচ শান্তি লাগার কিছু নেই। সে বুঝতে পারছে তার সামনে অনেক অশান্তি। মোবারক সাহেব হঠাৎ উদয় হয়েছেন কেন? সে ধরে নিয়েছে তার জীবনের কিছু আলাদা অংশ আছে। মূল জীবনের সঙ্গে সে জীবনের কোনো মিল নেই। মূল জীবনের সঙ্গে তা যুক্তও নয়। ওই জীবন তার নয়, অন্য একটা মেয়ের জীবন, যার নাম টেপি। সে টেপি নয়, সে রেশমাও নয়, সে মিতু। মোবারক নামের লোকটিকে টেপি হয়তো চেনে, সে চেনে না। জয়দেবপুর চৌরাস্তায় রেশমা বাস থেকে নামল। নেমেই সে মিতু হয়ে গেল। এক প্যাকেট ভালো সিগারেট কিনতে হবে। মানুষটার ভালো সিগারেটের এত শখ, টাকার অভাবে খেতে পারে না। পৃথিবীটা যদি এরকম হতো, দোকান ভর্তি জিনিস থরে থরে সাজানো, যার যা প্রয়োজন উঠিয়ে নিয়ে যাবে, কাউকে কোনো টাকা দিতে হবে না। সিগারেট কেনার পর মিতুর মনে হলো একটা কি যেন বাকি আছে। এর আগের বার মবিন ভাইয়ের কাছে যখন এসেছিল তখন ঠিক করে রেখেছিল পরের বার আসার সময় অবশ্যই কিনে আনবে। এখন মনে পড়ছে না। দর্জির দোকানের উপরে একটা ঘর নিয়ে মবিন থাকে। 100 টাকা ভাড়া। ঘরে প্লাস্টার হয়নি, জানালা লাগানো হয়নি। জানালার খোলা অংশ করোগেটেড টিন দিয়ে বন্ধ। মবিনের ঘরে ওঠার সিঁড়ি অসম্ভব সরু, রেলিং নেই, সাবধানে উঠতে হয়। বর্ষাকাল বলে সিঁড়ি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। মিতু খুব সাবধানে উঠছে। তার হঠাৎ মনে হলো এখন যদি দেখে মবিন ভাই নেই, তখন কেমন লাগবে। মবিন ঘরেই ছিল। সে দরজা খুলে অবাক চোখে তাকিয়ে রইল। মিতু বলল, দরজা ছাড়ো। দরজা ধরে থাকলে ভেতরে ঢুকবো কিভাবে? মবিন বলল, হাত ধরে তোমাকে ভেতরে নিয়ে যাই। সেটা আবার কি? খুব সম্মানিত যারা, তাদের হাত ধরে ঘরে ঢোকাতে হয়। আমি কি খুব সম্মানিত? অবশ্যই। তাহলে হাত ধরে নিয়ে যাও। মবিন দরজা ছেড়ে সরে দাঁড়ালো। হাত ধরল না। ধরবে না মিতু জানত। অশোভন কিছু কখনোই সে করবে না। মবিন বলল, পা তুলে আরাম করে বিছানায় বসো। তুমি কি দুপুরে খেয়ে এসেছ? না। তাহলে দুপুরে আমার সঙ্গে খাবে। হোটেলের কুৎসিত খাবার, রবারের গোশত আর টকে যাওয়া ডাল। মবিন হাসি মুখে বলল, ভালো খাবার,
টিফিন ক্যারিয়ারে করে আসবে। কোত্থেকে আসবে? এক কন্ট্রাক্টর সাহেবের বাসা থেকে। ওনার বড় মেয়ে এসএসসি দেবে, তাকে এখন ইংরেজি শেখাচ্ছি। বিনিময়ে মাসে 700 টাকা পাচ্ছি, প্লাস দুবেলা খাবার। রাতের খাবার ওই বাসাতেই খাই, দুপুরেরটা তারা টিফিন ক্যারিয়ারে করে পাঠিয়ে দেয়। তোমাকে এতে খুব আনন্দিত মনে হচ্ছে? হ্যাঁ, আনন্দিত। মহিলা রান্না অসম্ভব ভালো, যা রাঁধে তাই অমৃতের মতো লাগে। ওই দিন আলু ভর্তা বানিয়ে পাঠিয়েছে, আলু ভর্তার সঙ্গে সর্ষে বেটে দিয়েছে, আর দিয়েছে ধনেপাতা। এতগুলা ভাত খেয়ে ফেলেছি শুধু আলু ভর্তা দিয়ে। আচ্ছা, তুমি এরকম শক্ত হয়ে বসে আছো কেন? আরাম করে বসো না। আরাম করেই তো বসেছি। আরও আরাম করে বসো, দেয়ালে হেলান দিয়ে বসো। মিতু দেয়ালে হেলান দিয়ে বসল। মবিন বলল, তোমার খবর কি বলো? মিতু হাসি মুখে বলল, বলার মতো কোনো খবর নেই। তোমার খবর কি? আমার দুটা খবর আছে, একটা ভালো একটা খারাপ। কোনটা আগে শুনতে চাও? ভালোটাই আগে শুনি। আমার ঘরের জানালা লাগানো হচ্ছে, এখন বিছানায় শুয়ে শুয়ে আমি আকাশ দেখতে পারবো। খারাপ খবরটা কি? খারাপ খবর হলো জানালা ফিট করায় ঘরের ভাড়া বেড়ে যাচ্ছে। কত বাড়ছে বলতে পারছি না, তবে বাড়ছে। মবিন হাসছে। মিতু মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এভাবে দীর্ঘ সময় কারো দিকে তাকিয়ে থাকতে নেই। এতে যার দিকে তাকিয়ে থাকা হয় তার অমঙ্গল হয়, নজর লেগে যায়। মিতু চোখের দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, আমি তোমার জন্য উপহার এনেছি। বলো তো কি? চিরুনি। কি করে বুঝলে? শেষবার যখন এসেছিলে তখন আমার চিরুনি দেখে বলে গেছো আমাকে একটা চিরুনি উপহার দেবে। এই আশায় আমি চিরুনি কিনিনি, আঙ্গুল দিয়ে চুল আঁচড়াই। সত্যি আঙ্গুল দিয়ে চুল আঁচড়াও? আমি কিন্তু চিরুনি আনিনি, ভুলে গেছি। আমার মনে হচ্ছিল কি একটা জিনিস যেন ভুলে গেছি। তোমার জন্য একজোড়া স্যান্ডেল এনেছি। সিগারেট? সিগারেট আনোনি? দেখি, দাও। মিতু সিগারেটের প্যাকেট বের করে দিল। মবিন প্যাকেট হাতে নিতে নিতে বলল, আমাদের বিয়ের পরেও কি তুমি আমাকে উপহার দেবে? আমি যতদিন বেঁচে থাকব দেব। কিসের শপথ? সূর্য এবং চন্দ্রের শপথ। সূর্য এবং চন্দ্রের নামে তো মানুষ চিরকাল শপথ নিচ্ছে, তুমি নতুন কিছুর নামে নাও। কার নামে শপথ নিতে হবে তুমি বলে দাও। শপথ হওয়া উচিত তোমার সবচেয়ে প্রিয় জিনিসের নামে। তোমার সবচেয়ে প্রিয় কি? তুমিই আমার সবচেয়ে প্রিয়। ভালো করে ভেবেচিন্তে বলো। আমি রাতের পর রাত, দিনের পর দিন ভেবেছি। কাজেই আমি এখন শপথ করছি মবিনুর রহমানের নামে। আমি যতদিন বেঁচে থাকব। শপথ বাক্য শেষ করার আগেই দরজা ঠেলে টিফিন ক্যারিয়ার হাতে 9-10 বছর বয়সী একটা ছেলে ঢুকল। মবিন ছেলে মানুষের মতো চেঁচিয়ে উঠল, খাওয়া চলে এসেছে, খাওয়া। ছেলেটা বিস্মিত চোখে তাকাচ্ছে। মবিন বলল, এই ছেলের নাম বুড্ডা। নাম সুন্দর না? মিতু কিছু বলল না। মবিন কথা বলার জন্যেই কথা বলছে। আনন্দিত মানুষ অকারণে কথা বলে, অকারণে অজস্র প্রশ্ন করে। সেই সব প্রশ্নের জবাব তারা আশা করে না। মিতুর খারাপ লাগছে সে শপথের অংশটা শেষ করতে পারেনি। শপথটা শেষ করতে পারলে তার নিজের ভালো লাগত। বুড্ডা নামের ছেলেটা কোমরে হাত দিয়ে কেমন অভিভাবক অভিভাবক চোখে তাকাচ্ছে। দেখেই মনে হচ্ছে বাসায় গিয়ে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলবে। মিতু বলল, তোমার বুড্ডা কি এইভাবে দাঁড়িয়ে থাকবে? মবিন বলল, হ্যাঁ, খাওয়া শেষ হলে টিফিন ক্যারিয়ার নিয়ে চলে যাবে। ওকে চলে যেতে বলো, ওর সামনে বসে আমি খাবো না। বুড্ডা, তুমি চলে যাও, আমি সন্ধ্যাবেলা টিফিন ক্যারিয়ার নিয়ে যাব। আইজ আফরিনে যাইতে নিষেধ করছে। আইজ আফার শরীর খারাপ। আচ্ছা, যাব না, তুমি পরে এসে টিফিন ক্যারিয়ার নিয়ে যাবে। ছেলেটা নিতান্ত অনিচ্ছায় চলে যাচ্ছে। মিতু বলল, রাতে তোমাকে যেতে নিষেধ করলো, রাতে তুমি খাবে কোথায়? ওরা খাবার পাঠিয়ে দেবে। মিতু দেখল মবিন খুব আগ্রহ নিয়ে খবরের কাগজ বিছাচ্ছে, টিফিন ক্যারিয়ারের বাটি সাজাচ্ছে। ঘরে একটাই প্লেট, সেটা মিতুকে দেয়া হলো। মবিন বাটিতে খাবে। আয়োজন অনেক, বেগুন ভাজা, মাছ ভাজা, ঝাল ঝাল করে রান্না করা গরুর গোশত, 2 রকমের ডাল। মবিন খুশি খুশি গলায় বলল,
এদের ডাল রান্না অসাধারণ হয়। তোমাকে একদিন ওই মহিলার কাছে নিয়ে যাব, ডাল রান্না শিখে আসবে। রেসিপি কাগজে কলমে লিখে আনলে কিছু হয় না, এসব শিখতে হয় হাতে কলমে। যাবে একদিন আমার সাথে? যাব। ডালটা একটু চেখে দেখো, অসাধারণ কিনা বলো। হুম, অসাধারণ। ডাল রান্নার উপর এই মহিলাকে অনায়াসে একটা পিএইচডি ডিগ্রি দেয়া যেতে পারে। এই টিউশনিটা পেয়ে তুমি মনে হয় সুখেই আছো। খাওয়া দাওয়ার দিক দিয়ে আরামে আছি, তবে ছাত্রী পড়িয়ে কোনো আরাম পাই না। কেন? যতক্ষণ পড়াই ততক্ষণ ছাত্রীর মা কাছেই একটা চেয়ারে কঠিন কঠিন চোখ করে বসে থাকেন, মেয়েকে পাহারা দেন। যেদিন তিনি থাকেন না সেদিন অন্য কেউ থাকে, নিজেকে খুব ছোট লাগে। মিতু হালকা গলায় বলল, তারা জানে না তোমার চরিত্র সাধু সন্ন্যাসীর মতো। জানলে মেয়ের জন্য পাহারার ব্যবস্থা করত না। আমার চরিত্র সাধু সন্ন্যাসীর মতো? হ্যাঁ, কি যে বলো। সাধু সন্ন্যাসীদের বেশিরভাগই চরিত্রহীন। তুমি হিন্দু ধর্মগুলো পড়নি না? পড়লে বুঝতে ওদের ঋষিরা কি চিজ। হা হা। খাওয়ার সময় এরকম শব্দ করে হাসবে না, বিষম লাগবে। ভাতে কি কম পড়বে? না, কম পড়বে না। দেখেছো এরা কেমন চাল খায়? এই চালের নাম হচ্ছে কাটারি ভোগ। বিয়ের পর আমরা যখন সংসার পাতব তখনই কাটারি ভোগ চালই খাব। দুজন মানুষ, চাল তো বেশি লাগবে না, কি বলো? মিতু জবাব দিল না। মবিন বলল, মাসে 15 কেজি চালের বেশি তো আমাদের লাগবে না। কাটারি ভোগের 1 কেজি কত করে তুমি জানো? জানি না। আচ্ছা, খাওয়া দাওয়া ছাড়া অন্য কোনো গল্প করলে কেমন হয়? খুব ভালো হয়। বেশ, তাহলে অন্য গল্প বলো। অন্য গল্প তুমি বলো, আমি শুনি। আমার তো সব ছবির লাইনের গল্প। এসব গল্প শুনতে তোমার ভালো লাগবে না। খুব ভালো লাগবে। তুমি যা বলো তাই শুনতে ভালো লাগে। কারণ কি জানো? না, তোমার গলার স্বর অদ্ভুত সুন্দর, মনে হয় বাজনা বাজছে। কি বাজনা? ঢোল? জল তরঙ্গ? সেটা আবার কি বাজনা? চীনামাটির বাটিতে পানি ভর্তি করে কাঠি দিয়ে বাজায়। অনেকগুলো বাটি নেওয়া হয়, বাটিতে পানির পরিমাণ বাড়িয়ে কমিয়ে শব্দের ফ্রিকোয়েন্সি ঠিক করা হয় মন্দ্র সপ্তক থেকে। উফ, বক বক বন্ধ করো তো। মবিন হেসে ফেলল। মিতু বলল, তোমার একটাই সমস্যা, কোনো কথা শুরু করলে সেটাকে জ্ঞানের কথায় নিয়ে ফেলবে। জ্ঞানের কথা কি আমার মতো সাধারণ মানুষের ভালো লাগে? হাত কোথায় ধোবো? তোমার বাথরুম কোথায়? বাথরুম নিচে, অনেক দূরে। তুমি বাটির মধ্যে হাত ধোও। পান খাবে? মিষ্টি পান নিয়ে আসি? কিছু আনতে হবে না। তুমি চুপ করে বসো আর ক্রমাগত কথা বলে যাও। জ্ঞানের কথা না, মজার মজার কথা। আমার কোন কথাগুলো তোমার মজা লাগে তাও তো জানি না। বরং তুমি তোমার বিখ্যাত জল তরঙ্গ কণ্ঠে গল্প বলো, আমি শুনি। ফিল্ম লাইনের গল্প? ফিল্ম লাইনের গল্পই তো সবচেয়ে ইন্টারেস্টিং হওয়ার কথা। ফিল্ম লাইনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প আছে, শুনলে তোমার মন টন খারাপ হয়ে যাবে। যেমন ধরো, একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে, টেপি তার নাম। আমার মতোই ছোটোখাটো পাঠ করে। তারা 3 বোন। ফিল্ম লাইনের মেয়ের নাম টেপি। অদ্ভুত তো। এই লাইনের নামের খুব বাহার থাকার কথা, নীলাঞ্জনা চৌধুরী টাইপ। ও তো নায়িকা না যে নামের বাহার থাকবে। ও হচ্ছে অতি নগণ্য এক্সট্রা মেয়ে। পোস্টারে এদের নাম যায় না, পর্দায় টাইটেলেও নাম যায় না। কাজে এদের নাম টেপি হোক বা নীলাঞ্জনা চৌধুরী হোক, কিছুই আসে যায় না। তারপর বলো, কি বলবো? টেপি সম্পর্কে কি বলতে চাচ্ছিলে বলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা 3 বোন, হ্যাপি, টেপি আর পেপি। টেপি মেজো। ফিল্মে কাজ করে সে তার সংসার চালায়, মাঝে মাঝে তাকে অন্য কিছুও করতে হয়। অন্য কিছুটা কি তুমি বুঝতে পারছো? মনে হয় পারছি। যাক, তোমার বুদ্ধি তাহলে আমার চেয়ে বেশি। আমাকে প্রথম যখন টেপি বলল মাঝে মাঝে আমি অন্য কিছু করি, তখন আমি বুঝতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম, অন্য কিছু কি করো? সে তখন 2 হাতে মুখ ঢেকে এমন কান্না শুরু করলো। মেয়েটির সঙ্গে তোমার কি খুব ভাব? খুব ভাব না, মোটামুটি ভাব। ফিল্ম লাইনে কারোর সঙ্গেই খুব ভাব হয় না। আজ হুট করে তোমার এখানে আসার কারণ কি জানো? কারণ হলো টেপি। বুঝলাম না, বুঝিয়ে বলো।
আজ মর্নিং শিফটের শুটিং হঠাৎ করে প্যাক আপ হয়ে গেল। টেপি বলল, আপা চলো ক্যান্টিনে চা খাই। তোমাকে আপা ডাকে? বয়সে তোমার ছোট, সমানই হবে, তবু কেন জানি আপা ডাকে। যাই হোক, ওর সঙ্গে চা খেতে গিয়েছি, সেখানে হঠাৎ সে এমন কান্না শুরু করলো। কেন জানি না কেন, আমি জিজ্ঞেস করিনি। আমার এত মন খারাপ হলো, ভাবলাম তোমার কাছে এলে হয়তো মন ভালো হবে। মন ভালো হয়েছে? প্রথমে হয়েছিল, এখন আমার মন খারাপ লাগছে। কেন? মেয়েটার কথা মনে পড়ে গেল, এই জন্যে। আমি একবার ওকে তোমার কাছে নিয়ে আসব। আমার কাছে কেন? কোনো কারণ নেই, এমনি আনবো। তোমার টিফিন ক্যারিয়ার, বাটি এইসব ধুয়ে দিচ্ছি। পানি কোথায় বলো তো? নিচে যেতে হবে? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি চুপ করে এখানে বসে থাকো। আমি পা তুলে চুপচাপ বসে থাকবো আর তুমি পুরুষ মানুষ হয়ে থালা বাসন ধুবে? ভাবতেও ঘেন্না লাগছে। ঘেন্না লাগার কিছু নেই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। থালা বাসন ধোয়া এমন কিছু মহান সৃষ্টি না। বিশ্বে যা কিছু সাধারণ সৃষ্টি চিরকল্যাণকর, 3/4 তার করিয়াছে নারী, 1/4 তার নর। মবিন হো হো করে হাসছে, তার সারা শরীরে আনন্দ ঝলমল করছে। মিতুর চোখ ভিজে উঠেছে। কেন ভিজে উঠছে সে নিজেও জানে না। মবিনকে এই চোখের পানি দেখতে দেয়া যাবে না, তাকে মুখ ঘুরিয়ে বসতে হবে। এই ঘরের কোনো জানালা নেই। জানালা থাকলে জানালার পাশে গিয়ে দাঁড়ানো যেত। ভেজা চোখ নিয়ে আকাশ দেখতে ভালো লাগে। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।